আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আসলে আপনাদের সাথে আমি ম্যাট্রিক্স এর বেসিক কথা নিয়ে, বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। ওকে, সর্বপ্রথম যে কথাটা মাথায় আসে যে ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট কেন শিখতে হবে। তো আমরা আমাদের আগের একটা ভিডিওতে আমরা অলরেডি বলেছি যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই দুইটা শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে সমীকরণ সমাধান, এবং পরবর্তীতে আমরা দেখবো যে আসলে সমীকরণ সমাধানে কিভাবে করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। ওকে, এখন কথা হচ্ছে ম্যাট্রিক্স কি, কাকে বলে, এই জিনিসটা আপনাদের মাথায় আসতে পারে। ওকে, সো আমি যদি বলি আপনার কাছে অনেকগুলো ডাটা দেওয়া আছে, যে তথ্যগুলোকে আপনি আয়তাকার বা বর্গাকার আকারে সাজাবেন, কিভাবে রো এবং কলাম আকারে সাজালে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাসটা পাবেন তাকে বলবো আমরা কি, ম্যাট্রিক্স। ওকে, সো আমরা পরবর্তীতে দেখতে পারি যে ম্যাট্রিক্সকে কয়টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করে। সো আমি যদি বলি ম্যাট্রিক্সকে আসলে টোটাল তিনটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করে। কি কি আপনি যদি দেখেন, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে এবং ডাবল বার। এই তিনটা চিহ্নের মাধ্যমে আসলে ম্যাট্রিক্সকে প্রকাশ করে। এখন ওকে, তারপর আপনার আমরা একটু ম্যাট্রিক্স কিরকম হইতে পারে একটু দেখি। ওকে, দেখেন তো, এখানে অনেকগুলো আমাকে ডাটা দেওয়া ছিল, আমি ডাটাগুলোকে কতগুলো সারি এবং কতগুলো কলাম আকারে সাজাইছি। তো সাজানোর পরে আমি যেটা পাইছি, যে যেটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করছি, তাহলে এটাকে একটা ম্যাট্রিক্সে প্রকাশ হয়ে গেল। ওকে, সো এখন আপনার মাথায় আসতে পারে, ভাইয়া রো কি, কলাম কি, তাই না? ওকে, রো মানে হচ্ছে সারি, রো মানে হচ্ছে সারি। তো সারি বলতে কি বুঝি আমরা, রো বলতে সারি, সারি বলতে এই যে হরিজেন্টাল লাইন বরাবর যেই ডাটাগুলো থাকবে এগুলোকে একটা হচ্ছে রো, আর ভার্টিক্যাল লাইন বরাবর যে ডাটাগুলো থাকবে এগুলোকে বলবো আমরা কি, কলাম। ওকে, এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আসলে আমার সারি বা কলাম এগুলো মনে থাকতো না। তখন আমি একটা টেকনিক বের করে ট্রাই করলাম। সারি মানে কি, মেয়েদের একটু ব্যঙ্গ করলে মেয়েদের শাড়ি চলে আসে, তাই না? ওকে, তো আপনি যে শাড়ি, মেয়েদের শাড়িগুলোকে দেখেন তো এরকম ভাঁজ করা থাকে, তো ভাঁজ করে টান দিলে কোন দিকে খোলে, এই দিকে। তাহলে এই বরাবর যে লাইনগুলো থাকবে, এই বরাবর যে লাইনগুলো থাকবে এগুলোকে বলবো আমরা রো। কথাই বুঝতে পারছি? ওকে, আর যদি এটাও মনে থাকে, অল্টারনেটিভটা মনে রাখার ওয়ে আছে। ওকে, দেখেন তো, কলাম, কলাম মানে কি, লম্বা লম্বা সোজা সোজা যেগুলো থাকবে। আচ্ছা, কলামের প্রথম যে দুইটা ওয়ার্ড, যে কলা, কলা গাছ কেমন, কলা গাছ কি সোজা না? সোজা না? এই যে সোজা বরাবর যে লাইনগুলো থাকবে, তাহলে কলা গাছের সাথে মিলে যাচ্ছে, তাহলে সোজা বরাবর যে লাইনগুলো থাকবে এগুলো কি বলবো, কলাম। তাহলে আমাদের আসলে রো এবং কলাম সম্পর্কে আইডিয়া হয়ে গেছে যে আনুভূমিক বরাবর যে লাইনগুলো থাকবে এগুলোকে বলবো রো, এবং উলম্ব বরাবর যে লাইনগুলো থাকবে এগুলোকে বলবো কলাম। ওকে, এরপর আসেন যে আমাদেরকে, ওকে, ম্যাট্রিক্স এর অর্ডার বা ক্রম বলতে কি বোঝায়। আচ্ছা, সো আমি যদি বলি যে আসলে আপনার তিনটা রো, তিনটা কলাম আছে, তাহলে আপনি বলবেন যে এটা হচ্ছে 3 বাই 3 ম্যাট্রিক্স। মানে হচ্ছে আগে তিন তিনটা রো এবং তিনটা কলাম, এই যে রো এবং কলাম সংখ্যাকে এদের অর্ডার বলা হয়। ঠিক আছে, আগে রো তারপর কলাম, এটা বোঝার জন্য ওই যে আর সি কলাম, আমরা আগে ড্রিঙ্কস খাইছিলাম, তো ওইটার মধ্যে আগে আর মানে আগে রো, তারপর হচ্ছে কলাম সংখ্যা। ঠিক আছে, এখন আপনাকে যদি আমি বলি আপনার কাছে তিনটা রো এবং দুইটা কলাম আছে, তাহলে আপনি বলবেন কি, এটা হচ্ছে 3 বাই 2 ম্যাট্রিক্স। ওকে, আসেন আমাদের এই পরবর্তী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট সম্পর্কে বা পজিশন সম্পর্কে জানা। কারণ আমাদের পরবর্তী যে ক্লাসিফিকেশন গুলো আসবে সেগুলো আসলে এই অর্ডার বা এলিমেন্টস এর উপর ভিত্তি করে বা ভুক্তির উপর ভিত্তি করে আমাদেরকে ডিফাইন করা হবে। ওকে, আমি যদি এরকম আপনাদেরকে বলি, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, যে ম্যাট্রিক্সের তিনটা রো এবং তিনটা কলাম, ধরেন এটা হচ্ছে রো নম্বর 1, এটা হচ্ছে রো নম্বর 2, এটা হচ্ছে রো নম্বর 3। আর আমরা এদিকে কলাম নিলাম, কলাম নম্বর 1, কলাম নম্বর 2 এবং কলাম নম্বর 3। তাহলে এই পয়েন্টে যে ব্যক্তিটা বসবে তাকে আমরা যদি এ দিয়ে নামকরণ করি, তাহলে এটা হবে যে কি, ফার্স্ট রো ফার্স্ট কলামের ব্যক্তি, এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট রো ফার্স্ট কলামের ব্যক্তি, এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে A11। ওকে, এইদিকে যে ব্যক্তিটা থাকবে, এখানে যে ব্যক্তিটা থাকবে, সেটা কি, ফার্স্ট রো সেকেন্ড কলামের ভুক্তি, এই জন্য 1 2, আগে 1 তারপর 2, কারণ আমরা আগেই বলছিলাম আগে রো তারপর কলাম। ওকে, সো দেন আমরা যদি বলি এইটা হচ্ছে ফার্স্ট রো থার্ড কলামের ভুক্তি, তাহলে এটার নামকরণ করা হবে কি, A13। ওকে, আমরা যদি এবার রো চেঞ্জ করে ফেলি, তাহলে এটা হবে সেকেন্ড রো ফার্স্ট কলামের ভুক্তি, এটা 1 2 1, এটা তাহলে কি হবে, 2 2, তাহলে এটা কি হবে, সেকেন্ড রো থার্ড কলামের ভুক্তি, এই জন্য 2 3, তাহলে এটার নাম কি করা হবে, 3 1, এটার নাম করা হবে 3 2, এটার নাম করা হবে 3 3। কিভাবে, আশা করি বুঝতে পারছি। বলতো এটার অর্ডার কত? এটার অর্ডার হচ্ছে তিনটা রো
তিনটা কলাম, তাহলে এটার অর্ডার হচ্ছে 3/3। এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি এটা সর্বশেষ ভুক্তিটা হচ্ছে 3 3, এই 3 3, তাহলে এটার টোটাল কতগুলো এলিমেন্টস আছে? আপনি বলবেন 3 × 3, 3 × 3 = 9টা এলিমেন্টস আছে। কথাই বুঝতে পারছি। তাহলে আমরা কিভাবে এটার এলিমেন্টস এর নাম 1 1, 1 2, 1 3 এভাবে নামকরণ করা হয়েছে সেটাও বুঝতে পারছি, এবং কতগুলো এটাকে কত বাই কত অর্ডার আমরা বলবো সেটা বুঝতে পারছি, এবং এখানে কতগুলো ভুক্তি থাকবে সেটা আপনার বুঝতে পারছি। আচ্ছা, এই যে এই যে এটাকে এইভাবে প্রকাশ করা হয়, আমরা বইয়ের ভাষায় দেখবো যে এটাকে AIJ এর মাধ্যমে প্রকাশ করা হয়। যখন আমি বলবো আই এর ভ্যালু হচ্ছে 2 এবং জে এর ভ্যালু হচ্ছে 3, তখন আপনি বলবেন এই ভুক্তিটা হচ্ছে কত? 2 3। এখন 2 3 কোথায়? এই যে এটা, মানে আপনি বলতেছে 2 নম্বর রো এর 3 নম্বর কলামের ভুক্তিটা কত, তাহলে আপনাকে এই IJ দ্বারা এটাই রিপ্রেজেন্ট করতেছে। কথাই বুঝতে পারছি? ওকে, এখন চলেন আমরা আসলে ম্যাট্রিক্স মানে রো এবং কলাম সংখ্যার উপর ভিত্তি করে ম্যাট্রিক্স কয় ধরনের, রো এবং কলাম সংখ্যার উপর ভিত্তি করে ম্যাট্রিক্স শুধু দুই ধরনের। ধরেন রো সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় তখন এটাকে আমরা বলবো বর্গাকার ম্যাট্রিক্স, এবং রো সংখ্যা এবং কলাম সংখ্যা যদি ডিফারেন্ট হয় তখন এটাকে বলবো আমরা আয়তাকার ম্যাট্রিক্স। কথাই বুঝতে পারছি? ওকে, এখন আমরা একটু ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন বা সংজ্ঞা বা ডিটেলস, আরো কতগুলো ক্লাসিফিকেশন ভাগে ভাগ করা হয়েছে সেই জিনিসগুলো একটু দেখে আসি। ওকে, প্রথমে যেটা নামকরণ করা হয়েছে রো ম্যাট্রিক্স। আচ্ছা, রো ম্যাট্রিক্সের শর্তই নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা শর্ত। এটার কন্ডিশনটা হচ্ছে কি? সর্বোচ্চ কন্ডিশনটা হচ্ছে ম্যাক্সিমাম একটা রো থাকতে পারবে। ম্যাক্সিমাম কয়টা রো থাকবে? ম্যাক্সিমাম রো সংখ্যা হচ্ছে একটা। যদি কোনো ম্যাট্রিক্সে যদি একটা মাত্র রো থাকে, কলাম ইচ্ছা মতো থাকবে, কোনো সমস্যা নেই, তাহলে সেটাকে বলবো আমরা কি? রো ম্যাট্রিক্স। তাহলে 1/1 এটা রো ম্যাট্রিক্স, 1/2 এটাও রো ম্যাট্রিক্স, 1/3 এখানেও রো ম্যাট্রিক্স। কারণ কি? আমাদের রো সংখ্যা 1 এই কন্ডিশনটা ফুলফিল করছে। কথাই বুঝতে পারছি? কিন্তু 2/1 এটা কিন্তু আসলে রো ম্যাট্রিক্স না, কারণ কি এখানে রো হচ্ছে কয়টা? দুইটা। আচ্ছা, এর পরবর্তী যদি আমরা দেখি, এর পরবর্তী হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে এখানেও আমরা বুঝতে পারতেছি, যেহেতু রো ম্যাট্রিক্স বুঝতে পারছি, তাহলে কলাম ম্যাট্রিক্স আমরা আশা করি বুঝতে পারছি যে ম্যাক্সিমাম কলাম কতগুলো থাকবে? কলাম থাকবে হচ্ছে কত? একটা। যদি একটা ম্যাক্সিমাম কলাম থাকে তখন সেটাকে বলবো আমরা কি? কলাম ম্যাট্রিক্স। যেমন এই যে 1/1, এটা একই সাথে রো কন্ডিশন ফুলফিল করতেছে, কলামের কন্ডিশন ফুলফিল করতেছে, তাহলে এটা রো ম্যাট্রিক্স হইতে পারে, কলাম ম্যাট্রিক্স হইতে পারে। আবার 2/1 যেটা কিন্তু রো ম্যাট্রিক্স না, কিন্তু এটা কি কলাম কয়টা? একটা, তাহলে এটা কি কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা বুঝতে পারছি যদি রো ম্যাট্রিক্স হইতে হয় সর্বোচ্চ রো একটা হইতে হবে, যদি কলাম ম্যাট্রিক্স হয় সর্বোচ্চ কলাম একটা হইতে হবে। ওকে, আমরা পরবর্তী আগে প্রিন্সিপাল ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল ম্যাট্রিক্স বোঝার জন্য আমরা এখানে একটা সুন্দর আহ, একটা ম্যাট্রিক্স দিছি। ওকে, প্রিন্সিপাল মানে প্রধান। প্রধান বলতে যেটা হচ্ছে মানে আমাদের স্কুল কলেজ যেটা প্রধান থাকে, যিনি হেড থাকে, তাহলে এখানে হেড। আমরা প্রথম যে বুক্তিটা আছে এটা ধরে যে কর্ণটা আঁকবো, এটা ধরে যে কর্ণটা পাবো, এটাকে বলবো আমরা প্রিন্সিপাল কর্ণ। কথাই বুঝতে পারছি? তাহলে প্রিন্সিপাল কর্ণ কোনটা? প্রথম ভুক্তি দিয়ে একটা অবশ্যই এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে, মাথায় রাখতে হবে। অবশ্যই এটা কি হতে হবে? কন্ডিশন হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। এবং এটার প্রথম ভুক্তি নিয়ে যে কর্ণটা আঁকবো সেটাই আমাদের কি হবে? প্রিন্সিপাল বা ডায়াগোনাল, সরি প্রিন্সিপাল বা প্রধান কর্ণ। ওকে, এরপরে আসলে আপনার মাথায় আসতে পারে আচ্ছা মাধ্যমিক বা গৌণ কর্ণ নাই? ওকে, আচ্ছা অবশ্যই। এই যে অপোজিট যে কর্ণটা আছে না, এটাকে আমরা বলবো কি? অপোজিট যে কর্ণটা আছে এটাকে বলতেছি আমরা মাধ্যমিক বা গৌণ কর্ণ। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর আসেন আমাদের আরেকটা সংজ্ঞা আছে, ম্যাট্রিক্স স্ট্রেস। ম্যাট্রিক্স স্ট্রেস কি? প্রদান কর্ণের যে ভুক্তিগুলো, প্রদান কর্ণের ভুক্তি কে কে আছে? এই যে দেখেন তো, A11, A22, A33, এই প্রদান কর্ণের ভুক্তিগুলোর যোগফল, মানে আমরা বলতে পারি A11 প্লাস A22 প্লাস A33, এই সবগুলা ভুক্তির যোগফলকে বলা হয় ম্যাট্রিক্স স্ট্রেস। আমরা এটার এখান থেকে অনেক এমসিকিউ আসে, এখান থেকে ম্যাট্রিক্স স্ট্রেস থেকে অনেক এমসিকিউ আসে, আমরা এটা মাথায় রাখবো। এটা আমরা প্র্যাকটিস গুলা আমরা পরবর্তী দেখবো, আগে আমরা পরবর্তী বেসিকটা একটু দেখে নিই। ওকে, ম্যাট্রিক্সের মুখ্য পদ বলতে আপনাকে বোঝাচ্ছি যে প্রদান কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলো সবগুলোর গুণফলকে, এই সবগুলা ভুক্তির গুণফলকে বলতেছি ম্যাট্রিক্সের মুখ্য পদ। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল ম্যাট্রিক্স কর্ণ কোনটা, তারপর হচ্ছে মাধ্যমিক কর্ণ কোনটা, এবং হচ্ছে ম্যাট্রিক্স স্ট্রেস কিভাবে আমরা নির্ণয় করব, এবং মুখ্য পদ কিভাবে নির্ণয় করবো ম্যাট্রিক্সে। তাহলে আপনাকে এরকম যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, সাপোজ এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, A 3
ফাইভ, 7, 0, 9, 2, -1, 3। এখন আপনাকে যদি আমি বলি যে এই ম্যাট্রিক্স স্ট্রেসের ভ্যালু হচ্ছে 11, ম্যাট্রিক্স স্ট্রেসের ভ্যালু কত? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স স্ট্রেসের ভ্যালু 11, তাহলে এর ভ্যালু কত? তখন আপনি বলবেন, আমরা জানি ম্যাট্রিক্স স্ট্রেস মানে হচ্ছে প্রদান কর্ণের ভুক্তিগুলোর যোগফল, মানে এ a+3+5 ইকুয়াল হচ্ছে কত? 11। সুতরাং এই ইকুয়াল কত লেখা যায়? 8, 11 - 8, ওটা হচ্ছে 3, এর ভ্যালু 3 হবে। ঠিক আছে, এখন আমি যদি এর ভ্যালু বলি, ধরেন এর ভ্যালু বলে দিলাম, এর ভ্যালু হচ্ছে 3, তাহলে পেয়ে গেলেন আপনি পেয়ে গেলেন এর ভ্যালু কত পেয়ে গেছেন? 3। এর ভ্যালু আমরা 3 পেয়ে গেছি। এখন আমি যদি বলি প্রদান করণে ম্যাট্রিক্সের মুখ্য পদ কত? মুখ্য পদ হবে আপনার কত? 3 × 3 × 5, মানে মুখ্য পদগুলোর গুণফল। তাহলে কত আসে? 3 × 3 = 9, 5×9 = 45। এটা হচ্ছে আপনার answer। কথাই বুঝতে পারছি? তাহলে এরকম কোশ্চেন আপনার এমসিকিউ আসবে। ওকে, এরপর আসেন যে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এই সংজ্ঞাটা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। মাথায় রাখবেন। কি সংজ্ঞা না, এটা হচ্ছে কন্ডিশন বলবো। ওকে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নাম থেকে বুঝতে পারতেছি উপরের দিকে কোন একটা ম্যাট্রিক্স, উপরের দিকে কোন একটা ম্যাট্রিক্স। আচ্ছা, উপরের দিকে বলতে এই যে প্রধান কর্ণ যেটা আছে না, এই প্রধান কর্ণ নিয়ে উপরের দিকে যে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারবেন, এটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার। তাহলে নিচের ভুক্তিগুলোকে কি হইতে হবে? শূন্য হইতে হবে। মানে নিচের ভুক্তিগুলোকে কি হইতে হবে? শূন্য হইতে হবে। তাহলে যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে, তাহলে হচ্ছে কি, যে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো কি হইতে হবে? শূন্য হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে এই যে এই এটাকে শূন্য বানাবো, এটাকে শূন্য বানাবো, এটাকে শূন্য বানাবো। আচ্ছা, এখানে আমরা কি কন্ডিশন দিতে পারি একটু যদি দেখেন, যে এই যে এখানে আই বড় না জে বড়? আমরা দেখতেছি আই এর ভ্যালু হচ্ছে 2, জে এর ভ্যালু 1, তাহলে আই বড়। এখানে কত? আই আই কত? আই হচ্ছে 3 এবং জে হচ্ছে কত? 1, তাহলে এখানেও কি আই বড়? এখানেও দেখেন তো, আই বড়, জে ছোট। তাহলে আমরা একটা কন্ডিশন দিতে পারি, যখন যখন আই জে এর থেকে বড়, তখন এ আই জে এর ভ্যালু কত হবে? এ আই জে ইকুয়াল কত লিখতে পারবো? 0 লিখতে পারবো। তাইলে তো আসলে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে, কারণ দেখেন তো, এখানে আই জে সমান, এখানে আই জে সমান, এখানে আই জে সমান, এখানে আই ছোট জে বড়, আই ছোট জে বড়, আই ছোট জে বড়। তাহলে একমাত্র এই জায়গায় এই পজিশন গুলোতে আমাকে 0 বানাতে হবে। এখানে কি আই বড়, জে ছোট। তাহলে আমরা একটা কন্ডিশন দিতে পারি, যখন আই জে থেকে কি হবে? আই জে থেকে বড় হবে, তখন এ আই জে এর ভ্যালু কত বসাই দিব? 0 বসাই দিব। তাহলে এটা কি হয়ে যাবে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে পরবর্তী সংজ্ঞায় আপনাকে আসতে পারে যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি আপনারা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এখন বের করতে পারবেন না সবাই। ওকে, সো আমরা যদি দেখি কি হবে, নিচের উপরের ভুক্তিগুলো কি হইতে হবে? প্রদান কর্ণের উপরের ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। উপরের ভুক্তিগুলো শূন্য হবে। আচ্ছা, উপরের ভুক্তিগুলো কখন শূন্য হবে দেখেন তো, এখানে আই ছোট, জে বড়, আই ছোট, জে বড়, আই ছোট, জে বড়। তাহলে আমরা একটা কন্ডিশন দিতেই পারি, যে যখন আই ছোট জে থেকে, তখন এ আই জে এর ভ্যালু কত হবে? 0 হবে। তখন আমরা এটা কি বলতে পারবো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, এখন আসেন ডায়াগোনাল ম্যাট্রিক্স বা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছি আসলে যে প্রধান কর্ণের ভুক্তিগুলা যে ছাড়া বাকি সবগুলা ভুক্তি কি হইতে হবে? 0 হইতে হবে। আচ্ছা, এখানে অনেকগুলো কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন, প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 হইতেও পারে, না হইতে পারে। এগুলো 0 হতেও পারে, না হতে পারে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে অবভিয়াসলি অবভিয়াসলি প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলা ভুক্তি কি হইতে হবে? 0 হইতে হবে। বাকি সবগুলা ভুক্তি কি হইতে হবে? 0 হইতে হবে। তাহলে আপনাকে আপনাকে যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স দিই, ধরেন সাপোজ এরকম একটা ম্যাট্রিক্স দিই, প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 হইতে পারে, না হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ধরেন 1, 2, 3। বাকি সবগুলো কি? বাকি সবগুলো হচ্ছে 0। তো তখন এটাকে কি বলবো? এটাকে বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটা কন্ডিশন কিভাবে দিতে পারে দেখেন তো, প্রধান কর্ণের সবগুলা ভুক্তি কি? দেখেন তো, আই এবং জে সমান, আই এবং জে সমান, আই এবং জে সমান। বাকি সবগুলো কি আই আর জে সমান? না, আই আর জে সমান না। তাহলে আমরা এখানে বলতে পারি, যদি আই এবং জে সমান না হয়, তখন আমরা কি করব? এ আই জে এর ভ্যালু কি বসে দেবো? 0 বসে দেবো। তাহলে কি এটা কি হয়ে যাচ্ছে না ডায়াগোনাল ম্যাট্রিক্স? এখন হ্যাঁ, এখানে আবার আরেকটা জিনিস বলছিলাম কিন্তু, কি, প্রদান কর্ণের ভুক্তিগুলো শূন্য হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি এই কন্ডিশনটা, প্রদান কর্ণের উপাদানগুলো শূন্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু অবশ্যই অবশ্যই কি হইতে হবে? যখন আই যে সমান হবে না, তখন সেটার বেলা অবশ্যই কি লিখতে হবে? 0 বসাই দিতে হবে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা খুবই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাহলে প্রদান কর্ণের ভুক্তিগুলো কিন্তু 0 হইলেও এটাও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, মাথায় রাখতে হবে।
জিরো হইতেও পারে, নাও হতে পারে, জিরো হইলেও হইতে পারে। এবং অবশ্যই কর্ণ ছাড়া, প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো ভুক্তি কি হইতে হবে? অবশ্যই জিরো হইতে হবে, অবশ্যই জিরো হইতে হবে। ক্লিয়ার? ওকে, আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে যে প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হতেও পারে, না হতে পারে, কিন্তু এগুলো অবশ্যই কি হইতে হবে? সমান হবে। বাকি সবগুলো কি হবে? জিরো হবে। মানে আমি বলতে পারি কর্ণ ম্যাট্রিক্সের একটা বাচ্চা হচ্ছে এটা, একটা বাচ্চা হচ্ছে এটা। আগে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হয় এত ম্যান্ডেটরি ছিল না, কিন্তু এখানে জাস্ট একটা কন্ডিশন যে প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হইতে হবে? সমান হইতে হবে, সমান হইতে হবে। ঠিক আছে? তাহলে এখানে যে কন্ডিশন যদি আমরা দেখিনি, কর্ণের উপাদানগুলো শূন্য হতেও পারে, না হতে পারে, কিন্তু উপাদানের মানগুলো কি হবে? এখানে ভুল আসছে, উপাদানের মানগুলো কি হবে? সমান হবে, সমান হবে। তাহলে বাকি সবগুলো কি হবে? বাকি সবগুলো অবশ্যই জিরো হতে হবে। তাহলে এই উপাদান, এই উপাদান প্রদান কর্ণ ছাড়া বাকি যে উপাদানগুলো থাকবে এগুলো সবগুলো জিরো হইতে হবে। যেমন ধরেন আমি এরকম একটা উদাহরণ নিতে পারি, টু, টু, টু। তাহলে এই সবগুলো যদি জিরো দিই, তাহলে কি এটা অবভিয়াসলি কি স্কেলার ম্যাট্রিক্স না? কারণ কি স্কেলার ম্যাট্রিক্স এর শর্ত হচ্ছে যে প্রদান কর্ণের উপাদানগুলো কি হতে হবে? সমান হতে হবে। স্যার এটাকে একই সাথে কি এই মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর শর্ত মেনে চলছে না? যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি প্রদান কর্ণের উপাদান ছাড়া বাকি সবগুলো কি হতে হবে? শূন্য হতে হবে। তাহলে এটা একই সাথে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, একই সাথে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এগুলো যদি সবগুলো শূন্য হয়, শূন্য হলে তো প্রদান কর্ণের উপাদানগুলো সবগুলো সমান এবং বাকিগুলো কি জিরো না? তাহলে এটা একই সাথে শূন্য ম্যাট্রিক্স হইতে পারে। ওকে, আচ্ছা, এরপর আমাদের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি অবেদক, ইউনিট, একক, যাই নামকরণ করেন। এখানে শর্ত হচ্ছে প্রদান কর্ণের উপাদানগুলা ছাড়া বাকি সবগুলা বুদ্ধি কি হইতে হবে? শূন্য। মানে এটা হচ্ছে যে আপনি বলতে পারেন ডায়াগোনাল আরেকটা বাচ্চা। ঠিক আছে? বাকি সবগুলো কি হইতে হবে? তাহলে এটা শূন্য হবে, এটা শূন্য হবে। তাহলে আগের কন্ডিশন গুলো থাকবে, জাস্ট একটা এডিট, যে প্রদান কর্ণের উপাদান সবগুলো ওয়ান, নট জিরো, নট অন্য কিছু, অলওয়েজ কি হইতে হবে? ওয়ান। তাহলে এটাকে আমরা বলতে পারি যে যখন আই ইজ নট জে, তখন এ আই জে এর ভ্যালু জিরো হবে, এবং যখন আই ইকুয়াল জে হবে তখন এ আই জে এর ভ্যালু কত হইতে হবে? ওয়ান হইতে হবে। কথাই বুঝতে পারছি? তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স, সবগুলোর কন্ডিশন সেম, জাস্ট হচ্ছে যে একটা একটা কন্ডিশন অ্যাড হয়ে নতুন একটা জিনিস আসছে। ঠিক আছে? তো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি জানেন? এ না, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করি। যদি কখনো বইয়ের মধ্যে লেখা থাকে I3, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি I2 লেখা থাকে, 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের শর্ত কি? প্রদান কর্ণের উপাদান সবগুলো হবে ওয়ান, বাকি সবগুলো জিরো। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এক প্রকার ডায়াগোনাল ম্যাট্রিক্সের শর্ত মেনে চলতেছে। ঠিক আছে? তখন এমসিকিউ তো আসলে এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বলতে কি বুঝি? যে যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য হবে, সকল উপাদান শূন্য হবে, তাদেরকে বলবো কি? নাল ম্যাট্রিক্স। আচ্ছা, শূন্য ম্যাট্রিক্স। কি কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স কি 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 ধরনের ম্যাট্রিক্স হতে পারে? ধরেন সবগুলো উপাদান কি শূন্য। এটা মাথায় রাখেন, এটা একটা নাল ম্যাট্রিক্স হতে পারে, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারে, ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারে। এটা কিন্তু আবার স্কেলার ম্যাট্রিক্সেরও শর্ত মেনে চলে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা এরকম যদি আমাদের অপশনে থাকে যে নাল বা শূন্য ম্যাট্রিক্স কি ধরনের ম্যাট্রিক্স হতে পারে, তাহলে এখানে যদি অপশনে ডায়াগোনাল স্কেলার থাকে তাহলে অবশ্যই ডায়াগোনাল স্কেলারও অ্যান্সার হবে। ওকে, এরপরে আসেন আমরা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ, ধরুন আমাদেরকে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি? প্রথম রোকে, প্রথম রোকে প্রথম কলাম হিসাবে বানাবো, বা প্রথম কলামকে প্রথম রো হিসাবে বানাতে পারি। সেকেন্ড রোকে সেকেন্ড কলাম, বা সেকেন্ড কলামকে সেকেন্ড রো, অথবা থার্ড কলামকে থার্ড থার্ড রোকে থার্ড কলাম, অথবা থার্ড কলামকে থার্ড রো হিসেবে কনভার্ট করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। দেখেন তো, তো আমাদেরকে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স। তো আমরা এটাকে ট্রান্সপোজ করব। আচ্ছা, ট্রান্সপোজ কিভাবে প্রকাশ করা হয়? এ টি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের A টু দি পাওয়ার T দ্বারা প্রকাশ করা হয়, এ প্রাইম দ্বারা। এই সবগুলোকে আসলে ট্রান্সপোজ হিসেবে প্রকাশ করা হয়। ওকে, ট্রান্সপোজ করে ফার্স্ট রো ফার্স্ট কলাম বানাবো, তাহলে এখানে A11 আসবে, এটা 2 1 আসবে, এটা দেখেন তো 3 1 আসবে। এটা কত আসবে? A12, এটা কত আসবে? 2 2, এটা আসবে কত?
3 2। এটা দেখেন তো, 3 1, এটা কত আসবে? আহ দুঃখিত, এটা হচ্ছে 1 3 1 3, এটা হচ্ছে 2 3, এটা 3 3। তাহলে একটা কিছু বুঝছেন যে ট্রান্সপোজ করলে দেখেন তো, এখানে 1 1, এখানে 1 1 রয়ে গেছে, এখানে 1 2 এর জায়গায় 2 1 চলে আসছে, মানে আই এর জায়গায় যে এর জায়গায় I চলে আসছে। এখানে দেখেন তো 1 3 এর জায়গায় 3 1 চলে আসছে, মানে কি আই এর জায়গায় যে এর জায়গায় যায়। তাহলে আমরা একটা কিছু বলতে পারি, এ আই জে ইকুয়াল যদি এ জে আই লেখা যায়, তখনই সেটা হয়ে যাবে কি ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো ট্রান্সপোজ বিম্ব ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে, যে একটা ম্যাট্রিক্সের এ আই জে পজিশনে, এ আই জে এর পজিশনে যদি এ জে আই আসে, তখন সেটাকে আমরা বলবো কি, সেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে। আচ্ছা, আমাদের এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা প্রতিসম বায়োলজিতে অনেকে পড়ে আসছে, প্রতিসম মানে কি, যে একটা একটার উপর ওভারলোড করবে না, মাঝখান দিয়ে কাটে ফেললে এটা এটা চেহারার মতো হয়ে যাবে। তো প্রতিসম বলতে এটাই বোঝাচ্ছে যে একটা ম্যাট্রিক্সকে, আপনি যে একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তখন আমরা সেটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, কিভাবে বুঝবো? দেখেন তো, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে এরকম চেহারা পাওয়া যাবে। এখন এই দুইটা কখন সমান হবে? দেখেন তো, এখানে A 1 1, এখানে A 1 আছে, এই দুইটা সমান আছে। A 1 2 এর ভ্যালু যদি A 2 1 এর সমান হয়, তাহলে A 1 2 এর ভ্যালু যদি A 2 1 এর সমান হয়, তখন আমরা ট্রান্সপোজ বলতে পারি। A 1 3 এর ভ্যালু A 3 1 এর সমান হলে, A 1 3 এর ভ্যালু A 3 1 এর সমান হলে, তখন আমরা এটাকে বলতে পারবো সমান। আচ্ছা, 2 1 এর ভ্যালু A 2 1 এর ভ্যালু 1 2 এর তো অলরেডি সমান আমরা লিখছি। 2 2 এর ভ্যালু 2 2 এর ভ্যালু অলরেডি সমান আছে। 2 3 এর ভ্যালু 3 2 এর যদি সমান হয়, এটাকে লিখছি না লিখিনি, 2 3 এর ভ্যালু যদি 3 2 এর সমান হয়, তখন আমরা এটা বলতে পারবো এই দুইটা হচ্ছে যে কি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে। এখানে 3 1 এর ভ্যালু 1 3 এর সমান অলরেডি লিখছি। 2 3 এর ভ্যালু 2 3 এর অলরেডি সমান লিখছি। 3 3 সমান আছে, তাহলে আমরা বলতে পারি যে 1 2 এর ভ্যালু যদি 2 1 এর, তাহলে 1 কিন্তু আই ছিল, 2 ছিল জে। এখানে 2 ছিল, মানে 2 ছিল কিন্তু জে, এখানে আই, তাহলে কি হয়ে গেল, এখানে আই জে, এখানে সেটা হয়ে হয়ে গেছে জে আই। এখানে দেখেন তো, আই ছিল, জে ছিল এটা, এখানে কিন্তু সেটা যে উল্টো হয়ে গেছে, জে আগে চলে আসছে, আই পরে চলে গেছে। তাহলে আমরা একটা কন্ডিশন দিতেই পারি, যদি এ আই জে ইকুয়াল এ জে আই এর ভ্যালু সমান হয়, তখন আমরা এটাকে বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। এই যে আমরা পরবর্তী কন্ডিশন এটাই দেওয়া আছে, যে ট্রান্সপোজ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে, সরি, সিমেট্রিক বা প্রতিসম হওয়ার জন্য শর্তই হচ্ছে যে কি, এ আই জে এর ভ্যালু যদি এ জে আই এর সমান হয়, তখন আমরা এটাকে বলবো কি, প্রতিসম ম্যাট্রিক্স। কথাই বুঝতে পারছি? ওকে। তো এখানে অনেক টাইমে আপনার অনেকগুলো কোশ্চেন আসে, যেমন আপনাকে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, মানে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিল 1 2 3। আচ্ছা, আপনার একটা কিছু খেয়াল করে, যে কর্ণের উপাদানগুলোর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, যে ট্রান্সপোজ করার পর। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। এখন জিজ্ঞেস করবে, এই যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এর ভ্যালু কত হবে? স্যার, আপনাকে আগেই বলছিলাম, এটা কত নম্বর পজিশন? A 1 2 পজিশন। A 1 2 পজিশন আর A 2 1 এর যদি পজিশন A 2 1 এটা, এই দুটো যদি সমান হয়, তখন আমরা কি বলতে পারবো, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এর ভ্যালু কত হইতে হবে? এর ভ্যালু 9। তাহলে আমরা বলে দিব, এর ভ্যালু যদি 9 হয়, তাহলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, আসেন আমরা পরবর্তী দেখি, স্কিমেটিক বা হচ্ছে বক্র প্রতিসম বা বি প্রতিসম। তো এটা এই ম্যাট্রিক্স কাকে বলে? মাথায় রাখবেন, কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি -A পাওয়া যায়, এখানে -A হবে। একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি -A পাওয়া যায়, মানে যেখানে যেখানে প্লাস ওখানে এখানে মাইনাস পাওয়া যায়, তখন আমরা সেটাকে বলবো কি, বি প্রতিসম বা বক্র প্রতিসম। আচ্ছা, আমরা জানি মা- সমান হইতে হলে, অর্থাৎ হচ্ছে যে এ আই জে ইকুয়াল হচ্ছে এ জে আই, তাহলে মাইনাস হওয়ার জন্য, যদি মাইনাস হইতো তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিব। তাহলে শর্ত হচ্ছে যে এ আই জে ইকুয়াল যদি জে আই পাওয়া যায়, জে আই পাওয়া যায়, তখন এটাকে আমরা কি বলবো, বক্র প্রতিসম। কথাই বুঝতে পারছি, বা বি প্রতিসম। আচ্ছা, আরেকটা কন্ডিশন অ্যাডেড। কেন? কারণ স্যার, আপনি আগে বলছিলাম যে যদি ট্রান্সপোজ করেন, কর্ণের পজিশনের কোনো চেঞ্জ হয় না। কর্ণের পজিশনের কোনো চেঞ্জ হয় না। যেহেতু এটা চেঞ্জ হয় না, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে মাইনাস আমরা কোনোভাবেই আনতে পারবো না। তার জন্য আমরা একটা টেকনিক ফলো করব। আমরা এমন একটা জিনিস, আমরা এখানে যদি জিরো বসাই দিই,
তাহলে কি আমরা সেফ জোনে চলে গেলাম না? জিরো বসাই দিলে এখানে কিন্তু জিরোর সাথে প্লাস দিলেও যে কথা, মাইনাস দিলেও সেই কথা। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে বি প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে দুইটা, যে এ আই জে ইকুয়াল মাইনাস জে আই হবে, এবং কর্ণের উপাদানগুলো কি হবে? জিরো হবে। কর্ণের উপাদানগুলো কি হবে? দুইটাই মাথায় রাখবে, কারণ কি অনেক টাইম অপশন দুইটা দিয়ে আপনাকে হচ্ছে পেঁচাল দিবে। ঠিক আছে, তাহলে এখানে মাথায় রাখতে হবে দুইটা কন্ডিশনে ফুলফিল করতে হবে। কর্ণের উপাদানগুলো জিরো হইতে হবে। দুই নম্বর কথা হচ্ছে যে আপনাকে এ আই জে ইকুয়াল মাইনাস জে আই এ হইতে হবে। তো এখান থেকে আপনাকে এমসিকিউ আসতে পারে। কেমন এমসিকিউ একটু দেখেন। ধরুন সাপোজ আপনাকে এরকম একটা ম্যাট্রিক্স দিলাম, 0 0 0, ওকে, -5 5 A -7 B 3। এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে যদি বি প্রতিসম হয় তাহলে হচ্ছে এ এবং বি এর ভ্যালু কত হবে? তাহলে আপনি জানেন এটা হচ্ছে 1 3 পজিশন, এটা কত? 3 1। এই দুটো সমান কিন্তু একটা মাইনাস, তাহলে এটার সাথে মাইনাস গুণ করলে কত আসবে? 7। তাহলে এ ইকুয়াল কত হইতে হবে? 7 হইতে হবে। তাহলে বি প্রতিসম। আচ্ছা, এবং 2 3 এর পজিশন 3 2 এর সমান হবে। তাহলে 3 2 তে কত দেওয়া আছে? 3 সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এটার সাথে মাইনাস গুণ করলে তাহলে বি এর ভ্যালু হবে কত? মাইনাস। তো এরকম আপনার কাছে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আমরা কন্ডিশনটা মাথায় রাখবো, তাহলে আমাদের এমসিকিউ করাটা ইজি হবে। অনুবন্ধী ম্যাট্রিক্স, আচ্ছা, অনুবন্ধী, আগে অনুবন্ধী সম্পর্কে একটু মাথায় নিই। এখানে আসলে জটিল সংখ্যা সম্পর্কে আপনাদের অনেকের আইডিয়া নাই, যেটা আসলে আমরা 9 10-এ রুটের ভিতরে কোনো নেগেটিভ রেজাল্ট পাইলে সেটাকে বাদ দিয়ে দিতাম। আচ্ছা, আমরা এটা সম্পর্কে পরবর্তী ডিটেলস বলবো। আপাতত আমরা মাথায় রাখি জটিল সংখ্যা, যেখানে আই পেয়ে যাব সেটাই মানে হচ্ছে জটিল সংখ্যা। আই মানে হচ্ছে √(-1), এটা রিপ্রেজেন্ট করে আর কি। তো জটিল সংখ্যা যেখানে আই লেখাটা দেখবো সেটাই জটিল সংখ্যা। ধরো আপনাকে যদি আমি বলি A+IB, এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত? অনুবন্ধী জটিল সংখ্যা হবে A-IJ। মানে আই এর সাথে যেখানে যদি প্লাস থাকে ওখানে যদি মাইনাস দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে জটিল মূল। ঠিক আছে, যদি এরকম দেওয়া থাকে -5 + I, এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? এটা অনুবন্ধী জটিল সংখ্যা হবে, আমি বলছিলাম আই এর সাথে মাইনাস দিব, তাহলে আই এর সাথে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা একটা অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমরা মাথায় রাখবো অনুবন্ধী বলতে কি? অনুবন্ধী বলতে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা একটা অনুবন্ধী। অনুবন্ধী বলতে ওই যে মেল আর ফিমেলের মতো, মানে দুইজন একসাথেই থাকে, এবং অবশ্যই একজন পজিটিভ হলে আরেকজন নেগেটিভ, ব্যাপারটা এরকম। যেমন আমি যদি আপনি বলবেন -5 - I, এটা অনুবন্ধী কত? আপনি বলবেন -5 + I, এটা অনুবন্ধী। মানে আই এর সাথে যে চিহ্নটা আছে সেটা যদি চেঞ্জ করেন তাহলে যেটা পাওয়া যাবে সেটা আসলে আপনার অনুবন্ধী। ওকে, আচ্ছা। এখন অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে? অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে যে আপনার যদি এমন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে যে ম্যাট্রিক্সটা হচ্ছে জটিল মূল দ্বারা গঠিত, জটিল মূল মানে হচ্ছে আই দ্বারা গঠিত, তো ওই ম্যাট্রিক্সটার যেখানে প্লাস আছে ওই পজিশনে যদি আপনি অন্য আরেকটা ম্যাট্রিক্স যদি এরকম পাওয়া যায় যেটা হচ্ছে যে কি ওই পজিশনে নেগেটিভ চিহ্ন পাওয়া যায়, তখন সেটাকে বলবো আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স। ধরুন আমি যদি একটা ম্যাট্রিক্স নিই, ছোট্ট করে একটা ম্যাট্রিক্স নিই, 2 × 2 ম্যাট্রিক্স, and এটা নিলাম 5, এটা নিলাম 5 + I, এটা নিলাম 1 + I, এখানে শুধুমাত্র আই নিলাম। তো এটা অনুবন্ধী। অনুবন্ধী বলতে আমরা এখানে বার দিয়ে বোঝাই। ঠিক আছে, অনুবন্ধী বলতে এটা বার দিয়ে বোঝানো হয়। তো এটা অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স কেমন হবে? অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স বলতে এরকম হবে যে 5 এর জায়গায় 5 আছে, এখানে হয়ে যাচ্ছে কি তার অনুবন্ধী 5 - I, এখানে 1 - I, আর এখানে -I। তাহলে দেখেন তো, এটার এই যে 1 2 পজিশনে, এখানে 1 2 পজিশনে কি এটার অনুবন্ধী ম্যাট্রিক্সটা আছে না? অনুবন্ধী অনুবন্ধী রেজাল্ট আছে না? তাহলে এখানেও দেখেন তো এটার অনুবন্ধী পাওয়া যায়, এখানেও আয়ের অনুবন্ধী পাওয়া যায়। এই জন্য এটাকে বলবো এটার অনুবন্ধী ম্যাট্রিক্স। একে বলবো এ বারের অনুবন্ধী ম্যাট্রিক্স। আশা করি সব বুঝতে পারছেন। ওকে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, নামটা থেকে বুঝতে পারছেন বিম্ব মানে ট্রান্সপোজ। মানে কি? আপনি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি তাকে অনুবন্ধী মানে অনুবন্ধী করেন, তখন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে ওই ম্যাট্রিক্স অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ধরেন সাপোজ এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কেমন হবে? এই যে এই ম্যাট্রিক্সে আগে ট্রান্সপোজ করে ফেলি, ট্রান্সপোজ করতে বলছে। তো ট্রান্সপোজ করলে আমরা কি করব? রোকে কলাম, কলামকে রো, তাহলে এখানে 5, এখানে হচ্ছে 1 + I, আর এখানে কত পাবো? 5 + I, এখানে আই, তাই তো? এরপর এটাকে বলছে যে কি অনুবন্ধী করতে। অনুবন্ধী করলে এই যে এখানে একটা বার দিয়ে দিতে, অনুবন্ধী করলে এখানে কি চলে আসবে? মাইনাস
এখানে কি চলে আসবে? মাইনাস। এখানে কি চলে আসবে? মাইনাস। এইটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছে, তাই না? আচ্ছা, এত কিছু শেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জিনিসটা, যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান, ওকে। হার্মিশিয়ান বলতে কি বোঝায়? আচ্ছা, ও, আরেকটা জিনিস একটু বলে নিই, যে এই অনুভূমি ম্যাট্রিক্স অনেক টাইমে বইয়ের ভাষায় এইভাবে প্রকাশ করে, এ টু দি পাওয়ার থিটা। এটা, ঠিক আছে, অনুভূমি ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করে। আচ্ছা, যদি এরকম হয় যে কোনো ম্যাট্রিক্সকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে হয়, তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা কি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সের যদি সমান হয়, তখন সেটাকে বলবো আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে এবং অনুবন্ধী করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তখন আমরা সেটাকে বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কথা কি বুঝতে পারছি? তো এটার জন্য আমরা একটু এক্সাম্পল নিতেই পারি, যে এখানে সহজ করে মাথায় রাখার জন্য আমি যদি বলি এ আই জে এর পজিশন কার সমান হবে? এ জে আই এর অনুবন্ধী যদি সমান হয়, তখন আমরা এটাকে বলতে পারি হার্মিশিয়ান বিম ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা এক্সাম্পল নিতে পারি, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা কন্ডিশন হার্মিশিয়ান বিম ম্যাট্রিক্সের জন্য আপনাকে কি করতে হবে? কর্ণের উপাদানগুলো বাস্তব হইতে হবে। কর্ণের উপাদানগুলো কি হইতে হবে? বাস্তব। ধরেন আমি এখানে 2, 3, 5 দিয়ে দিলাম ইচ্ছা মতো। ঠিক আছে, এখানে 3 প্লাস আই, এখানে নিলাম 4 প্লাস আই, এখানে আপনাকে একটা ম্যাট্রিক্স নিলাম 3 মাইনাস আই, এটা আপনাকে নিলাম হচ্ছে 2 প্লাস 3আই, এখানে নিলাম 4 মাইনাস আই, আর এখানে নিলাম এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এন্ড আমাকে বলতেছে সর্বপ্রথম এটাকে কি করতে? ট্রান্সপোজ করতে। ওকে, ট্রান্সপোজ করলাম, মানে ট্রান্সপোজ করলে কর্ণের উপাদানগুলো চেঞ্জ হয় না। 2, 3 মাইনাস আই, এটা 4 মাইনাস আই চলে আসবে। এখানে হচ্ছে 3 প্লাস আই, মানে 3, 3 মাইনাস 2আই। এরপর এখানে কত আসবে? 4 প্লাস আই, 3 প্লাস 2আই প্লাস 5। ওকে, এবার এটাকে ট্রান্সপোজ করতে বলছে, সরি, অনুবন্ধী বের করতে বলছে। অনুবন্ধী বের করে যেখানে প্লাস ওখানে মাইনাস, আর যেখানে মাইনাস ওখানে কি হয়ে যাবে? প্লাস। দেখেন তো, এখন কি এ ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স কি একই না? একই না, দেখেন তো। এখানে 2, এখানেও 2, এখানে 3 প্লাস আই, এখানে 3 প্লাস আই, এখানে 4 প্লাস আই, 4 প্লাস আই, 3 মাইনাস আই, 3 মাইনাস আই, 4 মাইনাস আই। তাহলে কি এই দুটো সমান না? তখন এটাকে বলবো আমরা কি? হার্মিশিয়ান হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে কি? এ আই জে ইকুয়াল, যদি এ অনুবন্ধী এ জে আই হয়। দেখেন তো, এখানে 1, 2 এর পজিশনের অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি 2, 1-এ আছে না? সিমিলার ভাবে 1, 3 এর পজিশনের যে ভুক্তিটা, সেটার অনুবন্ধীটা কি আসলে 3, 1 আছে না? তাহলে আমাদের মাথায় রাখতে হবে, যদি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হইতে হয়, তাহলে এ আই জে এর অনুবন্ধীটা থাকতে হবে এ জে আই তে। ঠিক আছে, এবং কর্ণের সকল উপাদান কি হবে? বাস্তব। ক্লিয়ার? ওকে, আমাদের পরবর্তী যেটা হচ্ছে বিপরীত হার্মেশিয়ান বা বি হার্মেশিয়ান। বিপরীত হার্মেশিয়ান বা বি হার্মেশিয়ানের মধ্যে আমরা যেরকম হচ্ছে প্রতিসম বিপ্রতিসম শিখে আসছে সিমিলার, যে আগে শিখে আসছিলাম কি প্রতিসম হলে এ জে আই ইকুয়াল, এখানে হবে কত? এ জে আই অনুবন্ধী, জাস্ট এখানে একটা মাইনাস দিয়ে দিলে এটা কি হয়ে যাবে? বি হার্মেশিয়ান বা বক্র হার্মেশিয়ান বা বিপরীত হার্মেশিয়ান। ঠিক আছে, এবং এটা কর্ণের সকল উপাদান, এখানে সকল উপাদানগুলো কি হবে? অবাস্তব। এবং কর্ণের উপাদানগুলো অবশ্যই কি হইতে হবে? অবাস্তব বা শূন্য হতে পারে, এই দুইটা জিনিস। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে ম্যাট্রিক্সের যতগুলো সংজ্ঞা, ক্লাসিফিকেশন, ম্যাট্রিক্স কিভাবে আসছে, বুক্তির পজিশন কিভাবে আসছে, আশা করি সবাই ক্লিয়ার। আমরা নেক্সট ক্লাস আসলে ম্যাট্রিক্সের যে গুণ যোগ, এদের এদের থেকে যে এমসিকিউ গুলো আসে, টেকনিক গুলো দেখবো এবং পুরো ডিটেলস দেখবো। এরপর ম্যাট্রিক্সের গুণটাকে কেন কোদাল নিয়ম বলা হয়, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করবো আশা করি। কেন এই ব্যাপারটা, আমরা সবাই তো কোদাল নিয়ম এইভাবে গুণ করতে হবে, কেন করতে হয় এই জিনিসটা নিয়ে আসলে কেউ কথা বলে না। তো আশা করি নেক্সট ক্লাস আমরা এটা নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে আসলে আমরা নির্ণয় আমাদের সিরিজটা কন্টিনিউ চলতে হবে। আশা করি সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু আলাইকুম।